নমস্কার, আসসালামু আলাইকুম। আজকে একটি নতুন পর্ব নিয়ে হাজির হয়েছি আপনাদের বন্ধু অ্যাডভোকেট আসিফ রেজা আনসারী। আপনারা জানেন নির্বাচন কমিশন পশ্চিমবঙ্গ সহ 12টি রাজ্য বা কেন্দ্রশাসিত অঞ্চলে ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনী বা এসআইআর প্রক্রিয়া চালাচ্ছে। এই প্রক্রিয়া আপাত দৃষ্টিতে প্রথম দিকে যেভাবে শুরু হয়েছিল তাতে সাধারণ মানুষ বিশ্বাস করেছিলেন যে নির্বাচন কমিশন অবৈধ ভোটারদের নাম বাদ দেবে এবং যারা প্রকৃত ভোটার তাদের নাম সঠিকভাবে থাকবে। কিন্তু দেখা যাচ্ছে দিনের পর দিন এমন কিছু জটিলতা তৈরি করছে নির্বাচন কমিশন, যাতে সাধারণ মানুষের মধ্যে নানান প্রশ্ন উঠতে শুরু করেছে এবং রাজ্যের বিভিন্ন জায়গায় বিক্ষোভ দেখাচ্ছেন যারা ইআরও বা বিডিও অফিসে সাধারণ মানুষ গিয়ে ধর্ণা দিচ্ছেন, বিক্ষোভ দেখাচ্ছেন। এই বিক্ষোভ যদি অনিয়ন্ত্রিত হয়ে যায় তাহলে খারাপ কিছু পরিস্থিতি তৈরি হবে। সাধারণ মানুষকে বলবো, আপনারা গান্ধীগিরি করুন, মহাত্মা গান্ধীর যে আদর্শ সেই আদর্শ পালন করুন, আপনারা অসহযোগ আন্দোলন করুন, কোনো বিক্ষিপ্ত অশান্তিমূলক ঘটনা করতে যাবেন না। এবং নির্বাচন কমিশনকে বলবো, আপনারা আপনাদের সাংবিধানিক পরিধির মধ্য থেকে কাজ করুন। আপনারা এমন কিছু করার চেষ্টা করছেন যা সম্পূর্ণ আপনাদের এখতিয়ার বহির্ভূত। আপনারা একের পর এক মানুষকে হয়রান করছেন এবং একটা নোটিফিকেশন যেটা দিয়েছিলেন প্রথম দিকে তা নিজেরাই মানছেন না। আমাদের দেশের নির্বাচন কমিশনারের তরফে যে প্রেস কনফারেন্স করা হয়েছিল সেখানে স্পষ্ট বলা হয়েছিল যাদের নাম 2002-এর লিস্টে রয়েছে বা যাদের বাবা মা দাদু দিদি বা নানা নানি যাদের নাম রয়েছে তাদের কোনো কাগজ দিতে হবে না। এখন হঠাৎ করে আমরা দেখছি গণহারে মানুষকে নোটিশ দেওয়া হচ্ছে এবং সাধারণ মানুষ ভীষণভাবে তটস্থ। কারো নামের বানান ভুল রয়েছে, কারো হয়তো সারনেম নেই, কারো মিডল নেম নেই। এই সমস্ত ছোটোখাটো সমস্যাগুলোকে বড় আকার দেখানো হচ্ছে এবং মানুষকে হয়রান করা হচ্ছে। অনেকেই নোটিশ পেয়েছেন, তারা বলছেন যে আমরা মাত্র 3 ভাই বোন, অথচ আমাদের নোটিশে লেখা হয়েছে আপনি যাকে লিঙ্ক করেছেন পিতা বা মাতা হিসেবে তিনি আরও 6 জনের পিতা বা মাতা। তাহলে এই মানুষগুলো এলো কোত্থেকে? সাধারণ মানুষ বলছেন এটা এআই এর জন্য হয়েছে, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ব্যবহার করেছে নির্বাচন কমিশন এবং সাধারণ মানুষের এই যে অসঙ্গতি সেটা আরও বেড়ে গিয়েছে। এবং এই প্রযুক্তি ব্যবহারের ফলে নামের সঠিক বানান তারা বুঝতে পারেনি, অনেকের বয়সের গরমিল হয়েছে। বাংলা এবং ইংরেজি উভয় ডিজিটকে ক্যালকুলেট করতে গিয়ে এআই অর্থাৎ যে প্রযুক্তি ব্যবহার করেছে নির্বাচন কমিশন সে প্রযুক্তি নিজে থেকে ভুল করে দিয়েছে। এখন যদি এই ধরনের ভুল হয়ে থাকে তাহলে নির্বাচন কমিশনকে এ বিষয়ে একদম সঠিকভাবে কাজ করতে হবে এবং সাধারণ মানুষ যেন হয়রানির শিকার না হয় তার জন্য একটা উপযুক্ত ব্যবস্থা নিতে হবে। এবং আমরা জানি নির্বাচন কমিশন যখন প্রথমে একটি তালিকা দিয়েছিল তখন আমরা স্পষ্ট দেখতে পেলাম যে নির্বাচন কমিশন বলল 13খানা ডকুমেন্টস বা নথি এক্ষেত্রে প্রযোজ্য হবে এবং পশ্চিমবঙ্গের ক্ষেত্রে দিনের পর দিন একটা দুটো করে নথিপত্র বাদ দিতে চলেছে নির্বাচন কমিশন এবং নতুন কিছু নথিপত্র ইনক্লুড করছে যেগুলো সাধারণ মানুষের নেই। একটি বিশেষ সম্প্রদায় বা একটি বিশেষ গোষ্ঠীকে সুবিধা পাইয়ে দেওয়ার চেষ্টা করছে, একই সঙ্গে একটি বিশেষ সম্প্রদায় বা একটা বিশেষ গোষ্ঠীকে টার্গেট করছে নির্বাচন কমিশন। এ ধরনের বিভিন্ন মন্তব্য এবং ফেসবুকে পোস্ট আমরা লক্ষ্য রাখছি বা লক্ষ্য করতে পারছি, আমরা দেখতে পাচ্ছি। স্বাভাবিকভাবে মানুষ বিদ্রোহ করছেন, আন্দোলন করছেন, মানুষ ক্ষিপ্ত হয়ে উঠেছেন এবং যারা বিএলও রয়েছেন তারা বলছেন আমরা আন্ডারটেকিং দিয়েছি, আমাদের কোনো আন্ডারটেকিং গ্রাহ্য করছে না নির্বাচন কমিশন। একজন বিএলও যিনি গ্রামে বাস করেন, যিনি প্রত্যেক ভোটারকে চেনেন, অথচ তার কোনো বক্তব্যকে সমর্থন করছে না বা তার বক্তব্যকে গ্রহণ করছে না নির্বাচন কমিশন। এটা অত্যন্ত দুর্ভাগ্যজনক এবং খুব খারাপ পরিস্থিতি তৈরির একটা অপচেষ্টা। নথি নিয়ে বারবার মানুষকে বিভ্রান্ত করছে নির্বাচন কমিশন। প্রথম যেদিন প্রেস কনফারেন্স করা হয়েছিল নির্বাচন কমিশনের তরফে সেদিন স্পষ্ট করে বলা হয়েছিল কোনো একজন ব্যক্তি যদি সরকারি বা আধা সরকারি কোনো সংস্থায় কাজ করেন সেই আইডি অর্থাৎ তার যে পরিচয়পত্র রয়েছে সেটি অথবা তিনি সেখান থেকে যদি পেনশন পেয়ে থাকেন সেটি ব্যবহার করলেও হবে। এবং 2 নম্বরে নাম ছিল যে কোনো একজন ব্যক্তি 1987 সালের আগে যদি কোনো সরকারি আধা সরকারি বেসরকারি কোনো ব্যাংক, পোস্ট অফিস বা বিমা কোম্পানি বা এলআইসির যদি কোনো তার কোনো নথিপত্র থাকে বা কাগজ থাকে বা সার্টিফিকেট থাকে সেটা গ্রহণ করা হবে। 3 নম্বরে বলা হয়েছিল বার্থ সার্টিফিকেট, উপযুক্ত কর্তৃপক্ষ কর্তৃক জারি করা যে কোনো ব্যক্তির জন্ম সার্টিফিকেট যেটি জন্ম নথিপত্র সেটা কাজে লাগবে। এবং 4 নম্বরে ছিল পাসপোর্ট, 5 নম্বরে ছিল মাধ্যমিক পরীক্ষা উত্তীর্ণের প্রমাণপত্র এবং 6 নম্বরে ছিল পার্মানেন্ট রেসিডেন্সিয়াল সার্টিফিকেট বা ডোমিসাইল সার্টিফিকেট। 7 নম্বরে ছিল ফরেস্ট রাইট সার্টিফিকেট অর্থাৎ যারা বিভিন্ন বনে জঙ্গলে বসবাস করেন আদিবাসী মানুষ তাদের যে ফরেস্ট রাইট যে রয়েছে অর্থাৎ তারা বনে জঙ্গলে থাকেন সেখানকার কাঠ সংগ্রহ করেন তাদের সেই সংক্রান্ত কোনো নথিপত্র যদি থাকে সেটা গ্রহণযোগ্য হবে। এবং 8 নম্বরে ছিল এসটি এসসি বা ওবিসি সার্টিফিকেট। 9 নম্বরে ছিল এনআরসি সার্টিফিকেট, যদিও এটা সবার ক্ষেত্রে প্রযোজ্য নয়, শুধুমাত্র অসমের ক্ষেত্রে এনআরসি সার্টিফিকেট আছে। এবং 10 নম্বরে ছিল রাজ্য সরকার কিংবা স্থানীয় প্রশাসন কর্তৃক জারি করা ফ্যামিলি রেজিস্টার, যা পশ্চিমবঙ্গে আইসিডিএস কর্তৃক এবং সিডিপিওর মাধ্যমে দেওয়া হয়।
11 নম্বরে ছিল জমি সংক্রান্ত পর্চা, নথি বা সরকারি তরফে আপনার কোনো বাড়ি দেওয়া হয়েছে কিংবা পাট্টা দেওয়া হয়েছে সেই সার্টিফিকেট। এবং 12 নম্বর নথির মধ্যে ছিল আধার কার্ড। এবং 13 নম্বরে ছিল কোনো ব্যক্তি যদি বিহার থেকে নিয়ে এসে পশ্চিমবঙ্গে ভোটার হতে চান, সেক্ষেত্রে সেই ব্যক্তি যদি বিহারের ফাইনাল যে এসআইআর লিস্ট বেরিয়েছিল সেই এসআইআর লিস্টের প্রমাণ যদি দেখাতে পারেন তাহলে হবে। এই 13খানার নথি প্রথম দিকে নির্বাচন কমিশন জানিয়েছিল। তারপর বিভ্রান্তিটা কোথায় তৈরি হলো? আমরা দেখতে পাচ্ছি নির্বাচন কমিশন একটার পর একটা নোটিশ জারি করছে, যার মাধ্যমে বিশেষ কিছু নথিকে বাদ দিয়ে দেওয়া হচ্ছে এবং বিশেষ কোনো নথিকে ইনক্লুড করা হচ্ছে। আমরা পশ্চিমবঙ্গের ক্ষেত্রে দেখতে পেলাম ওবিসি সার্টিফিকেট নাকি নির্বাচন কমিশন গ্রহণ করবে না। 2011 থেকে 24 সাল পর্যন্ত জারি করা সমস্ত ওবিসি সার্টিফিকেট নাকি গ্রহণ করা হবে না। অথচ সুপ্রিম কোর্টে বেশ কয়েকটি মামলার প্রেক্ষিতে সুপ্রিম কোর্ট জানিয়েছিল পশ্চিমবঙ্গের সমস্ত ওবিসি সার্টিফিকেট ভ্যালিড। অর্থাৎ রাজ্য সরকার পশ্চিমবঙ্গের 140টি ওবিসি জনজাতির যে তালিকা প্রকাশ করেছে 2025 সালের মাঝামাঝিতে, সেই তালিকা বৈধ। তাহলে সুপ্রিম কোর্ট যেখানে বৈধ বলছে, নির্বাচন কমিশন কিভাবে বলতে পারে যে আমরা ওবিসি সার্টিফিকেট গ্রহণ করবো না? এ নিয়ে প্রশ্ন থেকে যায়, কারণ আমরা দেখেছি বিজেপির তরফে আপত্তি তোলা হয়েছিল, তারপরে পরে নির্বাচন কমিশন এই বিষয়টাকে সামলে এনেছে। গতকাল হঠাৎ করে কমিশনের তরফে বলা হয়েছে মাধ্যমিকের কোনো অ্যাডমিট গ্রহণ করা হবে না। অর্থাৎ একজন ব্যক্তি মাধ্যমিক পরীক্ষায় বসেছেন, তার অ্যাডমিট কার্ড রয়েছে, তিনি হয়তো পাস করতে পারেননি, স্বাভাবিকভাবে তার ফেল একটা মার্কশিট রয়েছে কিন্তু কোনো সার্টিফিকেট নেই। এখন নির্বাচন কমিশন বলছে মাধ্যমিকের সার্টিফিকেট লাগবে। তো এক ব্যক্তি যদি মাধ্যমিক পাস করতে না পারেন, তিনি পরীক্ষায় বসেছিলেন, তার উপযুক্ত প্রমাণ রয়েছে, অ্যাডমিট কার্ড রয়েছে, তাহলে তার গ্রহণ করা হবে না কেন? এই প্রশ্নের উত্তর কিন্তু নির্বাচন কমিশন দিচ্ছে না। এবং পশ্চিমবঙ্গের ক্ষেত্রে আমরা দেখতে পেলাম ফ্যামিলি রেজিস্টার নাকি গ্রহণ করা হবে না। অথচ প্রথম দিকে যে 13টি নথির কথা বলা হয়েছিল সেটি গ্রহণ করবে বলেছিল নির্বাচন কমিশন। এবং ডোমিসাইল সার্টিফিকেট, পশ্চিমবঙ্গে নাকি কোনো ডোমিসাইল সার্টিফিকেট গ্রহণ করা হবে না। অথচ নির্বাচন কমিশন যে 13টি তালিকা বের করেছিল সেখানে এই ডোমিসাইল সার্টিফিকেটের কথা উল্লেখ ছিল। পক্ষান্তরে আমরা দেখতে পেলাম যারা বাংলাদেশ থেকে এসেছেন, সিএ এর মাধ্যমে রেগুলারাইজেশন সার্টিফিকেট পেয়েছেন, তাদের নাকি গ্রহণ করা হবে। যারা বিভিন্ন পতিতালয়ে রয়েছেন, যারা যৌনকর্মী, যারা সাধু সন্ন্যাসী হয়ে আশ্রমে থাকেন, তাদের কোনো নথি লাগবে না। পুরুলিয়া কিংবা বাঁকুড়ায় যারা রয়েছেন সে সমস্ত আদিবাসীদের কোনো নথি লাগবে না। টি গার্ডেনে যারা কাজ করেন তাদের সেখানকার রেজিস্টার হলেই কাজ হয়ে যাবে। কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে সমস্ত মানুষ দীর্ঘদিন ধরে এদেশে বসবাস করছেন, এদেশে জন্মেছেন, পৈতৃকভাবে এদেশে রয়েছে, তাদের জমি জমা রয়েছে, 1920 সালের, 40 সালের বা 50 সালের দলিল রয়েছে, তাদের নাকি কোনো সার্টিফিকেট গ্রহণ করা হবে না। তাহলে নির্বাচন কমিশন কি করতে চাইছে? এই প্রশ্ন কিন্তু উঠে যায়। আসলে নির্বাচন কমিশন কি মানুষের ভোটাধিকার কেড়ে নিতে চাইছে, নাকি পক্ষান্তরে তারা এনআরসি করতে চাইছে? এই উত্তর কিন্তু সাধারণ মানুষের কাছে নেই, কমিশনের কাছেও নেই। এই উত্তর কিন্তু দেশের আদালতের কাছে কমিশন দিতে বাধ্য। এখন দেখা যাক আগামী 19 তারিখ মামলার কি হতে পারে।